দাও, জলদি দাও ওই হার গাছা। ওই শালারা আমাকে ভেবেছে পেগলু পাটি। আজ জুয়ার বড়ে ওই হার গাছা ফেলে আমার হেরে যাওয়া সমস্ত টাকা আমি তুলে নেব, নইলে সুন্দরী কোয়েলের কাছে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। জুয়া নোংরা মানুষের পিছনে কেন তুমি নিজেকে শেষ করে দিচ্ছ স্বামী? সে কইটা আমি তোমাকে দেব না কে? হার গাছাটা তুমি আমাকে দেবে কি না আমি জানতে চাই। ওটা আমার কাছে নেই। কার কাছে আছে? আসল ঠাকুরের কাছে আছে। চবরা হারামজাদে, ওসব ছেলালি পড়া কথায় তুমি আমাকে ভোলাতে পারবে না। আমি জানি বাড়ির বউয়ের হার কখনো ভাসুর ঠাকুরের কাছে থাকে। বাহ, চমৎকার। ওগো তুমি বিশ্বাস করো না, এই বিলাস মণ্ডল তোমার মতো মেয়েকে বিশ্বাস করে না। আমি জানি হার গাছাটা তুমি নিশ্চয়ই লুকিয়ে রেখেছো। দাও দাও, দিয়ে দাও বলছি, জলদি দাও, না হলে চাপকে পিঠের চামড়া তুলে নেব। নতুন করে তুমি চাবুকের ভয় দেখছো না স্বামী। দিনের পর দিন তোমার চাবুক খেয়ে খেয়ে সারা শরীরটা আমার কালচিটে দাগ পড়ে গেছে। আর যদি তোমার ইচ্ছা হয় তাহলে মারো, মেরে শেষ করে দাও, তবু আমি হার কিছু দেব না। তুমি আমাকে হার গাছাটা দেবে না তাই তো? বলছি তো ওটা আমার কাছে নেই। নদীর নেশায় মত্ত হয়ে তুমি কোথায় চলেছো স্বামী? কোন নরকে সেই মেয়ে? আজ নেমে যাচ্ছে তুমি অকাল মৃত্যুর গহ্বরে। ফিরে এসো স্বামী, ফিরে এসো। যে করমে ফুটতে চায় তাকে তুমি অকালে ঝরিয়ে দিও না। হতভাগিনী করমে স্বপ্নকে নিরাশার কালো অন্ধকারে তুমি রেখে দিও না স্বামী। তোর মতো বাজারের মেয়ের উপযুক্ত শাস্তি আবার তুই বৌমাকে মারতে চাবুক তুলেছিস? দাদা! আরে ওরে বাঁদর, বৌমা যে হচ্ছে ঘরের লক্ষ্মী রে, আর সেই লক্ষ্মীকে তুই আলিক্ষীর আসনে বসিয়ে যে হাত দিয়ে তুই চাবুক মারছিস, সেই হাত দুটো তোর আমি ভেঙে দেবো রে, জানো? তুমি আর কখনো আমার সঙ্গে তর্ক করবে না। এখন আমি জানতে চাই ও করবি আমাকে হাতটা দেবে কি না। ওরে ওরে বিলাস, কি করবি? দাদা বলে মানবি না তো? শুধু মারবে? করবে তুমি আমাকে? মারবে? হ্যাঁ রে বিলাস, হ্যাঁ মারবো রে বিলাস, মারবো। যে যে চাবুক দিয়ে তুই এই অসহায় মেয়েটার পিঠে দিনের পর দিন কালশিটের দাগ বসিয়ে দিয়েছিস, যে চাবুক দিয়ে তুই ঘরের লক্ষ্মীকে গঙ্গার সাগরে ভাসিয়ে দিয়েছিস, যে চাবুকের হাতে বৌমার সারা শরীরে তুই ক্ষত চিহ্ন রেখে দিয়েছিস, ওরে বিলাস, তোর মতো পাষণ্ডের হাত থেকে কেড়ে নিয়ে তোর পিঠে বসিয়ে দিয়ে আমি বুঝিয়ে দিতে চাই যে চাবুকের জ্বালা কত ভীষণ, কত ভয়ঙ্কর। যদি যদি তুই আমার ভাই না হয়ে অন্য কেউ হতিস, ওই বিলাস, মা বাবা মারা যাবার পর তোদের দুই ভাই বোনকে আমি তোলেই পিঠে করে মানুষ করেছি, আমি হকারি করে তোকে বিয়ে পাস করিয়েছি, লোকের কাছে নিয়ে আমি তোকে কলেজের পরীক্ষায় পাস করিয়েছি, নিজে না নিয়ে তোদেরকে খাইয়েছি, নিজের সুখ স্বচ্ছন্দ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আমি তোদের তাই তো দাদা হয়ে তোর সমস্ত অন্যায়, তোর সমস্ত অত্যাচার, তোর সমস্ত স্বেচ্ছাচার আমাকে জানিস বিলাস, তাই আমি তোর বড় দাদা হয়ে তোর কাছে আত্মর করে করছি রে ভাই। ফিরে আয়, ফিরে আয় রে ভাই, ফিরে আয় ওই অন্ধকার জগৎ থেকে, ওই আলোয় ফিরে আয়। একটা রেলের হকার আমাকে জ্ঞান দেবে আর আমি তা শুনবো? বিলাস, এ কথা তুই ভাবলে কি করে?
হার গাছাটা কার কাছে আছে তাই বলো। হার গাছা যার কাছেই থাক রে বিলাস, ওই হার গাছা তুই পাবি না। পাবো না। পাবি না, পাবি না, পাবি না। কারণ ওই হার গাছা বিবেক কথা বৌমাকে গলায় পরিয়ে মা লক্ষ্মী হিসাবে এই বাড়িতে পাঠিয়েছে। লক্ষ্মী? তাহলে এখানে নারায়ণটাকে? তুমি কি বলছো? ঠিকই তো বলছি, গায়ের সবাই আড়ালে আবডালে যা বলে, বিলাস, লোকে বলে যে বিলাস মণ্ডলের বউ তার ভাসুর ঠাকুর। এই তো মাল পেয়ে গেছি। যাই আবার ওই জুয়ার মোড়ে এই হার গাছা দান ধরে আমার হেরে যাওয়া সমস্ত টাকা আমি তুলে নিই। আর তোর ওই রূপসী কোয়েলের রূপের অহংকারের আমি একটা উপযুক্ত জবাব দিয়ে আসি। আমাদের সংসারে ফিরে আসবে। আমি অন্ধকারে হারিয়ে যেতে দেব না বৌমা, কিছুতেই আমি হারিয়ে যেতে দেব না। বিলাসকে যে বোঝাতে হবে বৌমা, ও যে আমার একমাত্র ভাই, আমার অনেক সাধনার ফল। জানো জানো বৌমা, মা বাবা মারা যাবার সময় আমি মা বাবাকে কথা দিয়েছিলাম, বলেছিলাম মাগো আমি আমার ভাইটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। আমার ওই অভাগী জীবনটাকে আমি ভালো দিকে দিয়ে দেবো। কিন্তু আমি যে ধীরে ধীরে ফিরে যাচ্ছি বাবা, তাই তো বিলাসকে আমি কিছুতেই অন্ধকারের মধ্যে হারিয়ে যেতে দেবো না বাবা, কিছুতেই না। মহাভারতের মহানায়ক বিশ্বকেও একদিন কলঙ্কের বোঝা মাথায় নিতে হয়েছিল বৌমা, আর আমি তো সামান্য রেলের হকার। দুদিন পরে ও ঠিক আমাদের সংসারে ফিরে আসবে গো বৌমা। বিলাসকে আমি কিছুতেই কোনো অবস্থাতেই ওই অন্ধকারের পথে যেতে দেব না। ও যে আমার ভাই, ওকে আমি ফিরে নিয়ে আসবোই বৌমা, ওকে আমি ফিরে নিয়ে আসবোই। সাধনার ফলে আমি দেবতার মতো ভাষণ পেয়েছিলাম, আমি দাদা পেয়েছিলাম, কিন্তু আমি এমনই হাত ভাঙিনি আজ আমি সংসারে অভিশাপে পেলাম না। আপনার ছন্ন ছাড়া ভাইয়ের কথা আপনি কিছু মনে করবেন না। আমার স্বামী আমার মাথায় যতই কলঙ্কের বোঝা চাপিয়ে দিক না কেন, পাড়ার লোকে আড়ালে আপনারা যা কিছু বলেন না কেন, আপনি জানবেন আপনি আমার দাদা। আর এই ছড়ে যাওয়া গরমে আপনার ছোট আমি এইটুকু
জীবন ছেড়ে ছোটা গাছের পেছনে ছুটে যাস না রে ভাই। ওরে ঘরের লক্ষ্মীকে ফেলে আলিক্ষির পেছনে ছুটে যাস না। হয়তো সাময়িক সুখ পাবি ঠিকই, কিন্তু চিরস্থায়ী শান্তি তুই পাবি না রে বিলাস, কোনোদিন পাবি না। আমি দূর থেকে তোর কাছে হাত জোড় করে প্রার্থনা করছি রে ভাই, দাদা হয়ে তুই আমাকে যত পারিস অপমান কর, যত পারিস দুঃখ দে, যত পারিস অত্যাচার কর, আমি কিচ্ছু মনে করবো না রে ভাই। তবু তোরা দুইজন নিজেকে ভালোবেসে একটা সুখের শান্তির স্বর্গ করে তুল রে ভাই, সুখের শান্তির এই সংসার যদি স্বর্গ হয়, তবে সেই স্বর্গ থেকে আজ আমার বিদায় দাদা। এ আখি কি হয়েছে রে? ওরা ওরা আমাকে পাঠিয়ে দিল দাদা। কি আর বলবো বড় বাবু, ওই পাষণ্ডটা মানুষ লয় গো, মানুষ লয়। ওরা শুধু টাকাই চেনে, মানুষ চিনলি নি গো। দুঃখীরাম, চিনলি না। দুঃখীরাম, তুমি কি বলছো ভাই? আখি আখি ওরে বোনটি আমার, কি বলছিস? তোদের কথার মাথা মুন্ড আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা, আমার জীবন আকাশে নেমেছে বিচ্ছেদের আকাশ, আর তোমার মাথায় পড়েছে বিনা বেগে বজ্রাঘাত। দিমণিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। দুঃখীরাম না, ও বৌদিমণি রক্ত পরীক্ষায় ধরা পড়েছে কাল বেদি এক্স রোগ। এই বেদি বিষ বাতাসে ছড়াই। না মানি না, মানি না, আমি কিচ্ছু মানি না। ওদের আদেশ উপদেশ আমি কিছু। ওর ছোঁয়া লাগলে নিস্তার নেই, কেউ কথা বলে না, খেতেও দেয় না। পোষা কুকুরও তবু যত্ন পায়, কিন্তু বৌদিমণি তা পায়নি। ডাক্তার জবাব দিয়েছে, বাবু বলল ওকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দে। কেউ ছুতে চায়নি গো, কেউ ছুতে চায়নি, কোনো ডাক্তার দেখতে চাইনি। তাই ভাবলু আমি তো চাকর, সবাই রোগের ভয়ে পালিয়ে গেল, আমার তো মরতে ভয় নেই। যাদের বোন তাদের ঘরে দিয়ে আসি, তারা নিশ্চয় দুটো খেতে দেবে। কিন্তু কিন্তু পল্লব আজ 1 মাস বাড়িতে নেই, ব্যবসার কাজে বাইরে গেছে। এই 1 মাস দিদিমণিকে খালের ব্যাংক খালে রেখে খোঁচা দিয়ে গেছে। দিন-রাত মুখ বুঝে সহ্য করতে ও ভগবান, আমি চাকর, তাই চোখে দেখো প্রতিবাদ করতে পারিনি। দুঃখীরাম, বৌদির বুক ফাটা কান্না আমি সহ্য করতে পারিনি। নিশ্চয় আসবো, নিশ্চয় আসবো বৌদিমণি। আর ওই দাদা বাবুকেও আসতে বলবো। রামচন্দ্রের আদেশে সীতা আমাকে বনবাসে দিয়ে এসেছিল ভাই লক্ষ্মণ। দুঃখীরাম, আমিও তোমাকে বনবাসে দিয়ে যাচ্ছি বৌদিমণি। এর জন্য তুমি দুঃখীরামকে ক্ষমা করো বৌদিমণি। তুমি দুঃখীরাম, দুঃখীরাম। কে বলে, কে বলে, কে বলে কোনো পথ খোলা নেই রে বোন। কি হবে দাদা? এই কালবে কি হবে? আমি এখন কোথায় যাব? কি করব? আমার কি মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নেই? কে বলেছে কোনো পথ খোলা নেই? দিদির কাছে পড়ে থাকতে কিসের মানা? তোমরা বিশ্বাস করো? আমি আগের মতো সুস্থ স্বাভাবিক। ওদের পায়ে ধরে কত মিনতি করেছি, কিন্তু আমার কথা কেউ কর্ণপাত করলো না। কেউ না, কেউ না। ভেঙে গেল, ভেঙে গেল, ভেঙে গেল, ভেঙে গেল আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার স্বপ্ন, আমার সার। সব
অমরেশ্বর ভগবান, উত্তর দাও, উত্তর দাও। কেন 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 আপনি করে তুমি কেড়ে নিলে আমার আমার বোনের শীতের সিঁদুর? কেন আপনি করে তুমি ভেঙে দিলে তার স্বপ্ন দেখা সাধের স্বামীটাকে? কেন কেন? কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। জীবনে আঘাত সে তো আসবেই আসবে, বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত সে তো আসবেই আসবে, বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে। আবার খুশির ছোঁয়ায় ফিরে যাবে মন, আবার খুশির ছোঁয়ায় ভরে যাবে মন। কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। নয়ন চাঁদ, ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না উল্লাস ভাই, ভেঙে পড়ো না। জীবনে সুখ যেমন আছে তেমনি আছে দুঃখ। সেই দুঃখের সাগর পার হয়ে ওই শয়তান সাধুবেশী জানোয়ারদের, ওই অসাধু জানোয়ারদের বুঝিয়ে দাও যে আমরা গরিব কিন্তু আমরাও মানুষ। তাই তাই উল্লাস ভাই, কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। সত্যি আমরা গরিব কিন্তু আমরাও তো মানুষ, আমাদেরও তো অধিকার আছে এই সমাজ সংসারে বেঁচে থাকার অধিকার। না না না, এই দুঃখের সাগর আমাকে যে পার হতেই হবে, মিথ্যাকে জয় করে আমার বোনের জীবনে ফিরিয়ে নিয়ে আসতে হবে চরম সত্যকে। তাই এই উল্লাসে বেঁচে থাকতে আমার বোনের শীতের সিঁদুর আমি কিছুতেই বুঝে দিতে দেব না, কিছুতেই আমার বোনটাকে আমি তিলে তিলে করে মৃত্যুর দিকে টেনে দিতে পারবো না, কিছুতেই না। ওই দীঘল হরিণ চোখ আর মিষ্টি হাসি, বলি এই ঘাটে কি চার ফেলবো বাবু? এই ঘাটে চার ফেলবো, মনে হয় চারে মাছ লাগবে।
জল কিন্তু খুব গভীর বাবু। আরে ফাত না বড় মনে হয় ঠকুরালে মানব ঠিক উঠে আসবে মৎস্য কন্যা। বাবু একেবারে সব পেতনি। দেখ দেখ বোচা দিঘির চলে কেমন সাঁতার আর ডুবছে, উঠছে আর ডুবছে। ছুটে গেছে, তুলতেই হবে বোচা। পাবেন পাবেন, তবে খরচা আছে বাবু। বাবু মনে হচ্ছে টোপটা গিলেছে। ওই বিজের শাড়িতে জলের কলসিটা নিয়ে এইদিকে আসছে। কেমন করে হোক ওই মৎস্য কন্যাকে আমার চাই বোচা। বলে বোচা ঘটক বেঁচে থাকতে সব ব্যবস্থা করে দেবে বাবু, তবে কিনা সেকেন্ড হ্যান্ড। বোচা বাবু মনে হচ্ছে রেগে মেগে এদিকে তেড়ে আসছে। আরে রাগলে ভারী ভালো লাগে রে। ভালো লাগে না। আমাকে কিছু বলছেন? নেকা মেয়েরা পুকুর ঘাটে স্নান করছে আর ছিপপালের অজুহাত দিয়ে মেয়েদের শরীরটাকে আপনারা গিলে খাচ্ছেন। তা যা বলেছো মায়েরি। কি আজে বাজে কথা বলছেন? আমি বলি নয়, যেটা বলছি সম্পূর্ণটা কাজের কথা। যদি প্রাণের মায়া থাকে তাহলে এই মুহূর্ত থেকে পালিয়ে যান, নইলে আমার ভাষণটাকে শুনতে পারলে এই দিঘির জলে আপনাদের সবাইকে 100 খানা ডুব খাইয়ে ছাড়বে। ছাড়ে কেন বাস? বোচা না মানে মানে বাস কেন ছাড়ে? বাবারে বাবারে। বোচা আপনার নামটা আমি জানতে পারি? না। নাম? আরে আপনার স্বামীর নাম? বিলাস মন্ডল। আরে আরে বিলাস, তুই চিনতে পেরেছিস? তাহলে দেখছি। আরে ও কথা বলে আমাকে লজ্জা দিস না রে ভাই। ছোটবেলার বন্ধুত্ব কি ভোলা যায়? বল বল কেমন আছিস বল। ভালো নাই রে ভাই, ভালো রে। এই ওজ পাড়া গায়ে পড়ে থেকে আমার লাইফটা স্পল হয়ে গেল। আরে ডোন্ট ওরি। এই রজত রায়ের সঙ্গে পরিচয় তোর যখন নতুন করে হয়েছে, এই অজ গায়ে পড়ে থেকে লাইফটা তোর স্পল হতে আমি দেব না। কিন্তু ওই মেয়েটিকে রে আমার বন্ধু রজত। অনেক আগেই তার পরিচয় পেয়েছি। তার মানে যতই তো তোমার মতো বন্ধু, তাই তোমার মতো চরিত্রবান। কলকাতায় ওর বিরাট কারবার আছে। বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। আমার সঞ্চয় সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, ওকে আমি ম্যানেজার করব। তাই তুই যদি রাজি থাকিস বিলাস। রাজি আমি আছি রজত। চাকরির আমার একটা ভীষণ প্রয়োজন। আমি চাই আমার জীবনটাকে উপভোগ করতে। আমি চাই প্রভাব, প্রতিপত্তি, ধন দৌলত সব কিছুই চাই। লয়েল তাহলে তুই কলকাতা যাওয়ার জন্য তৈরি হয়ে রে। ম্যানেজারের চেয়ারটা কিন্তু তোর জন্য ফাঁকা। করবি? শুনলে তো রজতের কথা। ওর জন্য আজ আমাদের ভাগ্যটা ফিরে যাচ্ছে। যাও, ওর জন্য তুমি জল খাবারের ব্যবস্থা করো। যাচ্ছি, তবে সজ্জন উপকারী বন্ধু মনে করে আজ তাকে তুমি আশ্রয় দিচ্ছ, যাকে সে কতটা সৎ কি অসৎ সে বিচার করার ক্ষমতা তোমার নেই। সেদিন কিন্তু অনুতাপের আগুনে তোমাকে পুরো ছাই হয়ে যেতে হবে। তোর ওয়াইফের কথাগুলো ওর কথায় কিছু মনে করিস না রে ভাই। ও গ্রামের একটা অর্ধ শিক্ষিতা মেয়ে।
তাই হাই সোসাইটির আদব কায়দা সে জানবে কি করে? আরে জানতে হবে বিলাস, জানতে হবে। আরে ম্যানেজার হলে হাই সোসাইটির আদব কায়দা সব জানতে হবে। যা যা, আরে তৈরি হয় রে। হ্যাঁ হ্যাঁ, এই অজ পাড়া গায়ে পড়ে থেকে আমি আমার নিজের জীবনটা নষ্ট হতে দিতে পারি না। আমি করবিকে নিয়ে কলকাতায় চলে যাব। আমার এই দুঃখের কালো রাত্রির অন্ধকার ঘুচে গিয়ে আবার আমার জীবনে উঠে আসবে নতুন সূর্য। শেষ করে আবার আমার বোনের জীবনে সূর্য উঠবে। আবার সে হাসবে, আবার সে গাইবে, আবার শীতের সকালে পাখির পূজনে বিহঙ্গিত হবে তার মন। কিন্তু তার জন্য তো চাই অনেক টাকা। এই যে বিলাস, বিলাস আমি বলছিলাম কি ভাই, আমাকে কিছু টাকা ধার দিবি, পরে তোকে আমি শোধ করে দেব। অসম্ভব, ওই নষ্ট মেয়েটার জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নেই। বিলাস তুই কি বলছিস রে? আর দিয়েও কোনো লাভ নেই, কারণ এডস রোগ তো কোনোদিন ভালো হয় না। ওরে বিলাস, এডস একটা মারাত্মক কাল ব্যাধি রোগ। এ রোগে সে নিজে তো শেষ হবেই, অপরের জীবনকেও সে বিপন্ন করে তুলবে। তুই কি বলছিস রে ভাই? তাই বলে আমরা দুই ভাই নিজে চোখের সামনে বোনটাকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেব? ওই নষ্ট মেয়ের প্রতি আমার কোনো কর্তব্য নেই দাদা। বিলাস, এই জঙ্গলিটা তো কে হয় রে বিলাস? ও আমার বাড়ির একটা সার্ভান্ট। একটা সার্ভেন্ট তোকে জ্ঞান দিচ্ছে আর তুই তা দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করছিস। আমি হলে কি করতেন গো বাবু? জুতিয়ে মুখটা ছিঁড়ে দিতাম রে। কেন আপনি দেখতে এলাম আখিমাকে ভালো করে আমি দেখতে এলাম। আমি আখিমাকে ভালো করে দেখতে চাই আসলে রোগটা কি। ওটা আপনার মতো গোপতির দ্বারা বোঝা সম্ভব নয়। কলকাতার নাম করা ডাক্তার রিপোর্ট দিয়েছে মেয়েটা এডস রোগে আক্রান্ত। ছিল কিন্তু অন্য নামে, তখন কিন্তু ওই গোবদ্দিরাই ভালো করেছে। যদি প্রাণে বাঁচতে চাস বিলাস, ইমিডিয়েট তোর ওই স্ত্রীকে নিয়ে তুই আমার ওই কলকাতার ফ্ল্যাটে চল। আর এই শহরে সুখ পাবি, ঐশ্বর্য পাবি, লাভ, প্রতিপত্তি সব সব। আর চলি, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি কলকাতায় চলে যাব। মোটা টাকার চাকরির অফার পেয়েছি। আরে তাছাড়া আমাদের তো জীবনে একটা ভবিষ্যৎ আছে। খবরই করবি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বিলাস মণ্ডল এতখানি নির্বোধ নয় যে করবিকে গ্রামের বাড়িতে ফেলে রেখে সে কলকাতায় পড়ে থাকবে। এটাই কি তোর শেষ কথা রে ভাই? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আশা করি এরপর তুমি আর আমাকে কখনো বিরক্ত করবে না। বিলাস, বিলাস, বাহ 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 রে পৃথিবী বাহ। যাদের জন্য তুমি তোমার নিজের জীবনটাকে শেষ করে দিলে, যাদের জন্য তুমি তোমার জীবনের স্বাদ, স্বপ্ন, যৌবন সবই কিছুকে জ্বালাঞ্জলি দিয়ে দিলে, যাদের কথা ভেবে তুমি নিজে সংসার পর্যন্ত করলে না, আজ আজ সেই ভাই তোমাকে ছেড়ে চলে গেল দূরে, বহু দূরে। তাই তো ডাক্তার কাকা, তাদের কথা শুনে আমার কি মনে হচ্ছে জানো? ভুল কাকা, ভুল, বড় ভুল করেছি গো জীবনে, বড় ভুল করেছি। আচ্ছা আচ্ছা ডাক্তার কাকা, আমার একটা প্রশ্নের তুমি উত্তর দেবে গো ডাক্তার কাকা, একটা প্রশ্নের উত্তর তুমি দেবে?
বলো না ডাক্তার কাকা, ওই ওল্ড সার্ভেন্ট মানেটা কি? পুরনো চাকর। সমাজ সংসারে পাস করা ভাইদের দল, তোমরা একেবারে শুনে যাও। শিক্ষিত ভাই, বিয়ে পাস করা ভাই, সুট বুট পরে তারই বড় দাদাকে বলছে ওল্ড সার্ভেন্ট। পুরনো চাকর। উল্লাস, তুই ঠিকই বলেছিস রে ভাই, তুই ঠিকই বলেছিস। চাকর না হলে কেউ কি নিজের ভাই বোনের জন্য সমস্ত কিছুকে বিসর্জন দেয়? দেয় না রে ভাই, দেয় না। তাহলে আমিও তোর মতো স্বার্থপরের মতো জীবনযাপন পালন করতে পারতাম। উল্লাস, যাক ডাক্তার কাকা যাক, সবাই চলে যাক একে একে, সবাই আমাকে ছেড়ে, এই হকার উল্লাসকে ছেড়ে, এই সংসার ছেড়ে, এই সোনামুখী ছেড়ে সবাই চলে যাক, চলে যাক, চলে যাক কাকা, চলে কিন্তু আমি তো আমার একমাত্র বোনটাকে ছেড়ে কোথাও যাবো না তো কাকা, আমি কোথাও যাবো না। আমার বোনটাকে আমি ভালো ডাক্তার দেখাবো, তাকে আমি নামি দামি ডাক্তারের কাছে চিকিৎসা করাবো কাকা, নামি দামি ডাক্তারের কাছে চিকিৎসা করবো। আচ্ছা আচ্ছা ডাক্তার কাকা, তুমি আমাকে বলতে পারো, ডাক্তার কাকা তুমি আমাকে বলতে পারো, অনেক অনেক রুগীর অনেক চিকিৎসা তুমি তো করেছো ডাক্তার কাকা। আমার একমাত্র ভাইটার কি রোগ হয়েছে তুমি তা জানো গো কাকা? ধরেছি, অনেক আগেই ধরেছি উল্লাস। হ্যাঁ দেখলাম নতুন করে উপসর্গ দেখা দিয়েছে। নতুন উপসর্গ? হবে বলে ওষুধ দিলাম, দেখছি খারাপ হয়ে বসে আছি। অশান্তির সিম্পটম থেকে আমি এক পুরো শান্তি দিলাম, এখন দেখছি শান্তি পুরে ছাই হয়ে গেছে ওই অশান্তির আগুনে। কাকা, ডাক্তার কাকা, ডাক্তার কাকা, তুমি ঠিকই বলেছো ডাক্তার কাকা, তুমি ঠিকই বলেছো, শান্তি পুরে ছাই হয়ে গেছে ও শান্তির আগুনে। ভাগ্য, সবই আমার ভাগ্য, নাহলে ছোট ভাই তার একমাত্র দাদার পরিচয় কোনদিন সমাজের বুকে দিতে পারে যে সে একটা ওল্ড সার্ভেন্ট, মানে মানে পুরনো চাকর, পুরনো দাদা। তবু তো আমি তোদের ত্যাগ করতে পারবো না রে ভাই, কোনোদিন তোকে আর আমার বোনটাকে আমি দূরে সরিয়ে দিতে পারবো না, কোনোদিন না রে ভাই, কোনোদিন না। আমি আমার একমাত্র বোনকে ভালো ডাক্তার দেখে কলকাতার নামি দামি ডাক্তারের কাছে চিকিৎসা করবো, তার জন্য যত টাকা প্রয়োজন হয় এই উল্লাস সমাজ জনগণকে আমি প্রয়োজন হলে চুরি করবো, ডাকাতি করবো, তবু আমার ওই প্রাণের বোনটাকে আমি কিছুতেই তিল করে মৃত্যুর দিকে চলে যেতে দেব না গো, কিছুতেই তাকে কান্নার সাগরে ভাসিয়ে তার শীতের সিঁদুরটা আমি মুছে যেতে দেব না, আমি মুছে যেতে দেব না। হকার উল্লাসের বোনকে আমার পুত্রবধূ হিসাবে কিছুতেই সহ্য করা যায় না। একটা ছোট জাত শিডিউল কাস্ট
আমার মান সম্মান অভিজাত্য নিয়ে ছিনিমিনি খেলবে, তা কখনোই মেনে নিতে পারবে না এই অঞ্চল প্রধান সাধু সামন্ত। তাই তো আমি কৌশলের আশ্রয় নিয়ে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, যাতে শুধু আমার সংসার নয়, আমার সংসার নয়, এই জগৎ সংসার জায়গা সংসারে জায়গা না হলেও আমার হৃদয় সংসার থেকে ওকে কেউ তাড়াতে পারবে না বাবা। কি বলো, তুমি ফিরে এসছো? ফিরে না এলে এত বড় জঘন্য চক্রান্ত আমার কাছে যে অজানায় থেকে যেত বাবা। কিসের চক্রান্ত বলো? বধূ নির্যাতনের। শহর থেকে ফিরে এসে শুনতে পেলাম আখিকে বাড়ি থেকে দূর করে দেওয়া হয়েছে, কিন্তু কিন্তু কিসের অপরাধে? তুমি ঠিকই শুনেছো বলো। আচ্ছা বলো, তুমি যে এই সমস্ত প্রশ্নগুলো আমার কাছে করছো, তুমি কি আমার কাজের কৈফিয়ত চাইছো বলো? হ্যাঁ হ্যাঁ চাইছি। আমি জানি বাবা, আমার এই প্রশ্নের জবাব দিতে তুমি পারবে না। অত্যাচার অপমানে আখিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মিথ্যে কথা বললো, এই সমস্তটা মিথ্যে। তুমি কি জানো ওই অযোগ্য লোকের মেয়েটা আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, আমার বংশের মুখে চুনকালি মাখিয়েছে। তোমার কথা আমি বিশ্বাস করি না বাবা। বললো জন্মের পর থেকে আমি তোমাকে ভালো করে চিনি বাবা, আর আমার হৃদয়ের ভালোবাসা দিও আখিকে যে আমি ভালোবাসি। বদনাম চুনকালি দেওয়ার মেয়ে সে নয়। এ আকি বাতাসের দোলাই ভাসে, দুঃখের পাথর বুকে আঁকড়ে হাসে। সূর্যের প্রখর তাপের মতো অত্যাচারের চাবুক পিঠ পেতে সহ্য করি, তবু নিজেকে ছোট করে পিতৃতুল্য শ্বশুর মশাইকে সে অপমান করে না বাবা। বললো বাহ বাহ, ওই ছোট জাতের মেয়েটা দেখছি তোমার মাথাটা বেশ ভালো করে। না বাবা না, চিবিয়ে চিবিয়ে মাথা কখনো নিজেকে চিবিয়ে খায় না বাবা। বলো, তুমি বোধহয় জানো না ওই মেয়েটা দুরারোগ্য এইডস রোগে আক্রান্ত। না না না, ওর শরীরে ভর করে নিয়ে যাচ্ছে দুরারোগ্য এইডস রোগের জীবাণু। না, আমি বিশ্বাস করি না বাবা। এটা আমার কথা নয় রে পল্লব, এ হলো কলকাতার নাম করে ল্যাবরেটরি রিপোর্ট। আখি HIV পজিটিভ। তবে তোমার কোনো চিন্তা নেই পল্লব, আবার আমি তোমার বিয়ে দেব আমার বন্ধু রাজেনের একমাত্র মেয়ে। একটা ছাগলকে তুমি কতবার কাটবে বাবা? থামো, তবে মনে রেখো পল্লব, এই অঞ্চল প্রধান সাধু সামন্ত অবাধ্য সন্তানকে শায়েস্তা করতে চায়। সন্তান শায়েস্তা করার আগে নিজের বিবেকটাকে শোধন করে গৃহলক্ষ্মীর বোধন করো বাবা। কোথায় যাচ্ছ পল্লব? আখির কাছে। ওই এইডস আক্রান্ত মেয়েটার কাছে তোমার কিছুতেই যাওয়া চলবে না। আমি তাকে এবারের সমস্ত সংস্রব থেকে ত্যাগ করেছি। শুধু আখিকে নয়, তুমি আমাকেও ত্যাগ করো বাবা। আমি স্বেচ্ছায় তোমার ঐশ্বর্যের ত্যাগ করে চলে যাবো ওই পর্ণ কুঠিরে বাবা। তুমি কি জানো পল্লব, এইডস কত বড় ভীষণ সংক্রামক? বাবা, আখিকে যে আমি বড় ভালোবাসি বাবা, আর সেই ভালোবাসার সার্থক করতে আখির সিঁদুরে পরিয়ে দিয়েছি সুখের সিঁদুর। আর স্বামীর কর্তব্য করতে আখির হাত ধরে পেরিয়ে পড়বো রাস্তায়, তবু মৃত্যুর ভয়ে আমার প্রাণের প্রেয়সী তা করবো না। অর্থের অহমিয়া আভিজাত্যের পরিচয় দিতে পারবো না বাবা। পল্লব, আমার কথার অবাধ্য হয়ে পল্লব, এতে কিন্তু ফল ভালো হবে না। বাবা যদি বাধ্য হয়, সন্তান কখনো অবাধ্য হয় না বাবা। তোমার জঘন্য চক্রান্তের যুবক আসতে আমার প্রেমের কুসুম
আখিকে আমি বলি দিতে পারবো না বাবা। তাই তাই এই অমার্জনীয় অপরাধের জন্য তুমি আমাকে বাবা হয়ে নয় মানুষ হয়ে ক্ষমা করো বাবা, মানুষ হয়ে ক্ষমা করো। চোখের জল ফেলতে ফেলতে বাড়ি থেকে বেরিয়ে গেল দাদা বাবু। অপদার্থ কাপুরুষ, সামান্য একটা মেয়ের জন্য আজকে যুগে যে পুরুষ চোখের জল ফেলে সে একটা অপদার্থ কাপুরুষ। আমাদের দাদাও সেরকম লই গো বাবু, যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে। ওর হয়ে তোকে কাজ করতে হবে না। পল্লব কোথায় গেল সেটা শিগগির খোঁজ কর। কেমন করে পারিস তাকে এখানে নিয়ে আয়। আর না আসতে চাইলে সবসময় পায়েই থাকবে, জুতো কোনোদিনও মাথায় উঠবে না। কি বলে ডাকবো? মেম সাহেব বলে ডাকবি। তাই বলবো বাবু। খোঁজ কর পল্লব কোথায় গেল সেটা যত শীঘ্র সম্ভব খোঁজ কর। যাচ্ছি সাহেব। সাহেব মেয়ে যদি ম্যাম সাহেব হয়, বাবু সাহেব না হলে কি মানায়? এ বেটাও দেখছি আমাকে জ্ঞান দিয়ে গেল। হ্যাঁ শোনো ববি, তোমার দাদা কলকাতা থেকে ফিরে এসেছে, আর ফিরে এসে ওই অযোগ্য এক চাকরত মেয়েটার জন্য কেঁদে একেবারে আকুল। চাপ টেবিলে চামড়া তুলে নেব। বর্তমান যুগে যে ছেলে বউয়ের জন্য কাঁদে সে একটা ভেড়া। আমার কথা অবাধ্য হলে আমি পল্লবকে আমার এই বিশাল সম্পত্তির থেকে কানা করি হতে না। আর আমি তোমার নামে লিখে দিয়ে মিথ্যে বেরিয়ে যাবো মামনি। এখন তোমার একমাত্র কাজ এই সংসার বাগানটাকে নানা রকম মরশুমে ফুল ফুটিয়ে সাজিয়ে রাখা। শুধু সাজিয়ে রাখলে চলবে না সাধু বাবু, ফুল যাতে দেবতার পুজোয় লাগে সে ব্যবস্থাও করতে হবে, নইলে ফুল ফোটাটাই যে পিঠা। এসো এসো সভাব্রত। তা হঠাৎ এই গরিব ছোটনে তার বাড়িতে? না সাধু বাবু, আপনি মোটেই গরিব নন, নেতা অবশ্যই, তবে জনগণের নয়। তার মানে সত্যি সত্যি করে বলুন তো সাধু বাবু, আমার কথার অর্থ কি আপনি সত্যিই বুঝতে পারেননি? তুমি দেখছি খুব রসিক আছো। রসিয়ে না বললে যে বসিয়ে দিবেন সাধু বাবু। হ্যালো মাই ডিয়ার, তোমার জন্য অপেক্ষা করে করে আমার যৌবনের ফুলটা যে শুকিয়ে গেল। জ্বরে নিশ্চয় যায়নি ববি দেবী। এতক্ষণে বুঝিয়ে ববিকে তোমার মনে পড়লো? সরি মিস্টার ববি দেবী, আসতে একটু দেরি হয়ে গেল। জেলে পাড়ায় আর মুসলমান পাড়ায় মেয়েদের শিক্ষা আর গরিব লোকেদের কিছু বস্ত্র বিতরণ করা হলো, তাই। জেলে পাড়ায় আর মুসলমান পাড়ায় কোন মেয়ের লেখাপড়া হলো কি হলো না সেসব কথা আমি শুনতে চাই না। ওই সমস্ত ছোট লোকের কথা শুনে আমার গাও বমি করে। ববি পাস করে কতগুলো ছোট লোকের পিছনে তুমি যে এতটা সময় দেবে কি আমি ভাবতে পারিনি। সেবাব্রতকে তিরস্কার না করে ওকে তুমি নিচে গাইড করো, কারণ আর কিছুদিনের মধ্যেই আমি তোমাদের বিয়েটা দিয়ে দেবো। ও বাপে, না মা, না না না, এতে লজ্জা পর কিচ্ছু নেই। শোনো সেবাব্রত, আচ্ছা আমাদের এই সোনামুখী গ্রাম তোমার কেমন লাগছে? ভালো, খুব ভালো। সোনামুখীর এই আবির রাঙা সকাল, দুধারে সবুজ ধান ক্ষেত, বাতাসে নবীন ধানের প্রবীণ গন্ধ, আর ওই দিগন্ত জোড়া বিস্তীর্ণ নীল আকাশ। বাহ, তোমার দেখছি বেশ রসবোধ আছে। বাপি তোমার সেবাব্রতর কিন্তু দেখার চোখ নেই, কেন? নইলে অসোনামুখীর অজন্তা ববিকে তার চোখে পড়ে না। সত্যি সত্যি তো গ্রাম বাংলায় তোমার মতো মেয়ে পাওয়া অত্যন্ত দুর্লভ। তবে লক্ষ্য রাখো, উগ্র আধুনিকার নেশায় মুক্ত হয়ে তুমি গ্রামে কিন্তু ধ্বংসের বীজ রোপণ করো না। My name is Bobby. ওই ছোট লোক গরিব গুলোকে ঘৃণা করাটা আমার অনেক দিনের হবি। না ববি, তোমার ওই চাবুকটা গরিব আমাদের পিঠে বসিও না, কারণ ছোট লোক হলো ওরা মানুষ, দরিদ্র নারায়ণ।
তোমার এই অহমিকা চাবুকের একটা গাছে তো গরিব ওগাদের পিঠে পড়ে দ্বিগুণ পড়বে তোমার পিঠে। আচ্ছা আমি চলি ববি। সে কি, তুমি কিছু মুখে না দিয়ে এখান থেকে চলে যাবে সেবাব্রত? কারণ জেলে পাড়ায় কোন মেয়েটার বাচ্চা হলো কি মরলো তার হিসাব করতে, আর মুসলমান পাড়ায় কাঙালদের বস্ত্র বিতরণ করতে। নরনারায়ণ সেবা। নরনারায়ণ সেবা, বাহ খুব ভালো বলেছেন। নরনারায়ণ তাদের সেবা, সত্যি সত্যি সে তো মুখের কথা নয় ববি দেবী। আজকের এই স্বার্থপর পৃথিবীতে আমরা নিজের ছাড়া অন্যের কথা ভাবি না আর খোঁজ রাখি না। আর সমস্ত ভেদাভেদ ভুলে আমরা যদি একটু সময় দিই, একটু অপরের জন্য ভাবি আর উচ্চ কণ্ঠে বলি, মন্দির মসজিদ গির্জায় বসি, তোর মনে খুঁজে মোরা প্রকৃত মানুষে নাই ধ্যান নাই ধারণা, ধ্যান জ্ঞান মূল মন্ত্র মোরা মানব সেবা। তাই উচ্চ কণ্ঠে প্রসারিত করে সন সন্রে মানুষ ভাই, সবার উপরে চাইছে মানুষ, ভেদাভেদ যার নাই। সন সন্রে সবাই, সকলের করে সকলে আমরা, প্রত্যেকের মোরা পরের করে, তবেই আসিবে শান্তি ফিরিয়া মর্ম এই সংসারে। আচ্ছা মশাই, তাই হবে। আগে আমি তোমার জীবন সঙ্গিনী হই, এই ববের দেহ অরণ্যে আগে আমি তোমাকে বন্দী করি। কি স্বপ্ন লুকিয়ে আছে এই সুন্দরী তম্বি ববির মনের মধ্যে? My name is এই বাড়ি বাড়ি পুরুষ পাল্টানো আমার অনেক অনেক দিনের হবি। আপনার হবি আজ আখির হাহাকার। হুঁশিয়ার ম্যাম সাহেব, এই পরশুরাম আমার স্থবির কিংবা বধির নয়। এই পরশুরামকে বিদ্রোহী দাবানল, এই কুৎসিত কদর্য সম্ভাষণের কিভাবে জবাব দিতে হয় তা পরশুরামের জানা আছে। আমি রাম, আমি ওই সোনামুখীর নির্যাতিত অবহেলিত পরশুরাম। এখানে কি চাই? কিসের কৈফিয়ত? কেন কেন এই গরিব উল্লাস্তার সুখের সংসারে আর দুঃখের বন্যা বইছে? কেন আখির মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যে কালবিধি এডসের অপবাদ? তারা হয়ে যে থাকতে চেয়েছিল পল্লবে রাখিতে, কেন তাকে অবজ্ঞা আর অবহেলায় তোমরা করেছ অন্ধ? হ্যাঁ দিতে হবে। আজ আমার সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে প্রধান সাহেব। রাম, আমাকে বোধহয় তুই এখনো চিনিস না হারামজাদা। চোখ রাগিও না প্রধান সাহেব, কারণ তোমার চোখ রাগানিকে আমি আর ভয় করি না। আমার মতো হাজার হাজার বেকার যুবকের মেরুদণ্ড আপনি ভেঙে দিয়ে আজ ক্ষমতার উচ্চাসনে বসেছ। দিনের পর দিন চাকরি আর অর্থের লোভ দেখি আমাদের করেছ পঙ্গু বিকলাঙ্গ, কিন্তু আর নয়। আগ্নেয়গিরির মতো আজ সবাই ফেটে পড়েছে। তোমাদের মতো সাধু নামধারী অসাধু নেতাকে ওই উচ্চাসর হিমাদ্রি থেকে টেনে নামাবে। এত সাহস তুমি পেলে কোথায়? যদি বলি ওই মেঘের বিদ্যুৎ থেকে, সমুদ্রের গর্ভ থেকে তুলে আনা ওই অক্টোপাসের বাহু থেকে। Shut up, Russell! চাপটা আমি তোমার পেটে চামড়া তুলে নেবো। এই পরশুরামের চামড়া ছাড়াতে এলে তোমার দেহের চামড়া ছাড়িয়ে ওই পরশুরাম জুতো বানিয়ে নেব। দুঃখীরাম, বলরাম। আরে যে রামকে তোমরা ডাকো না কেন, এই আমার নাম হলো পরশুরাম। জবাব দাও সাধু সামন্ত। কেন কেন ওই আখিকে চোখের জল ফেলতে ফেলতেই তোমার বাড়ি থেকে চলে যেতে হয়েছে? কেন ওই করবীর সুখের সংসারে বিলাসকে করেছো দাবার ঘুটি?
কেন কেন পল্লবীর মতোই সহজ সরল নিষ্পাপ জীবনে তোমরা ঠেলে দিয়েছ কাল কেউটের বিষ? কেন 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 কি দোষ করেছিল ওই আখি? ওই মেয়েটার দুরারোগ্য এডস হয়েছে, ও রোগের জীবাণু বহন করে নিয়ে যাচ্ছে। ও পতিতা বারবরিতা চৌনকর্পী। না, আমি বিশ্বাস করি না। এ তোমাদের ষড়যন্ত্র, এ তোমাদের একটা জঘন্য চক্রান্ত, একটা একটা বধূ নির্যাতনের একটা জঘন্য পন্থা। আমার একটা কথা শোনো দেখো জানোয়ার, তোমার ওই মিথ্যার জালে জানি জড়িয়ে ওই অসহায় মেয়েটার সর্বনাশ করতে চাইলে এই পরশুরাম তোমাদের ছেড়ে কথা বলবে না। কি করবে না জঙ্গলের জানোয়ার? তোমার ওই সাধুর মুখোশটা আমি টেনে ছিঁড়ে নেব, আরে লাঠির গায়ে ভেঙে দেব তোমাদের এই শয়তানি ভরা মাথাগুলো। প্রকাশ্যতি বালকে ভদ্রলোকের বাড়িতে চড়াও হয়ে ডাকাত আমাদের আপনি বাঁচান স্যার, আমাদের আপনি বাঁচান। দারোগা বাবু, এই গুন্ডাটা আমার সবকিছু কেড়ে নিয়েছে। আমি আর কিচ্ছু বলতে পারছি না দারোগা বাবু, আর কিচ্ছু ওই হারামজাদাকে 5 মাসের আগে জামিন কিছুতেই না পাই, আমার 50,000 টাকা আর 20 ভরি সোনা। আর কিছু বলতে হবে না, আমি এমন ভাবে গুছিয়ে লিখবো না যে বেটা একেবারে নেচে কবর করে ছাড়বো। চল ছোরকে বাচ্চা, দিন দুপুরে ডাকাতি, ধর্ষণের চেষ্টা। হ্যাঁ নমস্কার। চলে যাচ্ছি সাধু সামন্ত, আইন যখন তোমাদের হাতে, জেল আমার হাতে। তবে জেল থেকে বেরিয়ে আমার তোমার সঙ্গে আমার মুলাকাত হবে, আর সেদিন কিন্তু আমি তোমার সব কষ্টের উত্তরটা নিয়ে ফিরে যাব না। আগের সমস্ত কাজের উত্তর আমি তোমার গোলা টিপে আদায় করে নেব। কেন ভাগির চোখের জলে নিভিয়ে দেব তোমাদের জ্বলন্ত চিতা, তোদের রক্তে আমি মুছে দেব জীবনের যত ঘেন্না। এ আমার অঙ্গীকার, তোদের অত্যাচার অবিচারের দৃঢ় অঙ্গীকার। বন্দি কলি ওই হারামজাদাটা অনেক দূর এগিয়ে এসেছিল। ওই সাধু সামন্তের সাথে আগুন ধরিয়ে ছোট লোকগুলো, তাই তো তোমাকে আমি মিথ্যের জালে জড়িয়ে জেলে পাঠিয়ে দিলাম। এইভাবে সাধু সামন্তের বিরুদ্ধে যে মাথা তুলে দাঁড়াতে চাইবে তাকে চিরদিনের মতো সরিয়ে দেবো।